আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ সেটি হচ্ছে অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জ্যামিতির ষষ্ঠ অধ্যায় ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক। এই অধ্যায়ে আমরা উদাহরণ 27 অর্থাৎ 27 এই উদাহরণটি নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো এই উদাহরণে এটি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2003, 11, 15 এবং 18 সালে পরীক্ষা এসেছিল। তো এই প্রশ্নটি 24 সালের পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো প্রশ্নে বলা আছে যে দুইটি সরলরেখার দিক কোসাইন যদি AL প্লাস BM প্লাস CN ইকুয়াল 0 ও FMN প্লাস GNL প্লাস HLM ইকুয়াল 0 এই দুইটি যদি সমীকরণ দ্বারা যদি নির্দেশ করা হয় তাহলে প্রমাণ করো যে সরল রেখার লম্ব হবে, এই সরল রেখাদ্বয় লম্ব হবে যদি এত ইকুয়াল 0 হয় এবং সরল রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হবে যদি এত ইকুয়াল 0 হয়। তাহলে এখন আমরা এটা দেখব যে এই সরল রেখাদ্বয় লম্ব হওয়ার শর্ত এটা হয় কিনা এবং সমান্তরাল হওয়ার শর্ত এটা হয় কিনা, এটা আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। তাহলে দেয়া আছে প্রদত্ত সমীকরণদ্বয় আমরা লিখে নিয়েছি। এখন 1 নং সমীকরণ থেকে আমরা n এর মানটা বের করে নিয়েছি। 1 নং সমীকরণ এখানে যা আছে আমরা এখান থেকে এই অংশটাকে ঠিক রেখে আমরা এই প্লাস CNটাকে আমরা যদি এই দিকে সমান চিহ্নের এই দিকে যদি নিয়ে আসি, সাইড যদি চেঞ্জ করি তাহলে এখানে মাইনাস চিহ্ন চলে আসবে। আর এনটাকে এইদিকে রেখে তখন আমরা মাইনাস সি দ্বারা আমরা এই বাকি অংশটাকে আমরা নিচে ভাগ দিয়ে দিয়েছি। তাহলে আমরা এই 1 নং সমীকরণ থেকে এন এর মানটা আমরা বের করে নিয়েছি। এখন এন এর মানটা বের করে নিয়ে আমরা 2 নং সমীকরণে আমরা এন এর জায়গায় এন যেখানে যেখানে আছে সেই জায়গাগুলোতে আমরা এন এর মানটা আমরা বসিয়ে দিয়েছি। তাহলে আমরা এন এর মান 2 নংয়ে বসিয়ে, তাহলে এন এর মান আমরা 2 নংয়ে যেখানে যেখানে এন আছে সেখানে এন এর মানটা আমরা বসিয়ে দিয়েছি। তারপর এখন দেখা যাচ্ছে যে এখানে মাইনাস সি আছে, এখানেও মাইনাস সি আছে, অর্থাৎ এই মাইনাস সিটাকে আমরা দূর করব বা আমরা রিমুভ করব বা সরিয়ে দেব। এজন্য আমরা উভয় পাশে অর্থাৎ সমান চিহ্নের বাম পাশে এবং ডান পাশে উভয় পাশে যদি আমরা মাইনাস সি দ্বারা আমরা যদি গুণ করে দেই তাহলে এখানে মাইনাস সিগুলো আর থাকতেছে না। তাহলে আমরা উভয় পাশে মাইনাস সি দ্বারা আমরা গুণ করলাম। তাহলে এখানে মাইনাস সি দ্বারা গুণ করার কারণে এখানে মাইনাস সি গুণ হয়ে যাবে। আর এখানে এই টার্মটার সাথে মাইনাস সি গুণ হওয়ার কারণে এই নিচের মাইনাস সি আর উপরে যে মাইনাস সিটা গুণ হবে সেটা কাটাকাটি যাবে, একইভাবে এটাও কাটাকাটি যাবে। তারপর আমরা অবশিষ্ট অংশগুলো আমরা উপরে উপরে গুণ করে দেব। এখানে আছে FM, এই FMটা দিয়ে এই পুরো উপরের অংশটাকে গুণ, তারপর GL দিয়ে পুরো উপরের অংশটাকে গুণ। তারপর আমরা গুণ দিলাম যে FM এটার সাথে যখন AL যখন গুণ হবে তখন কি হবে, আমরা একটু সাজিয়ে লিখলাম যে AFটা প্রথমে লিখছি, তারপর হচ্ছে MLটা আমরা লিখছি। একইভাবে এটা BF আর M আর M স্কোয়ার। তারপর এখানে A আর G লিখলাম, তারপর L আর L স্কোয়ার। একইভাবে এই প্লাস G BG আর M বা ML। তারপর এখানে মাইনাস সি দ্বারা গুণ করার কারণে আমরা এটা পেলাম। তারপর আসি, এখন আমরা এটাকে একটা দ্বিঘাত সমীকরণ আকারে আমরা সাজিয়ে লিখব। তার আগে আমরা যে টার্মগুলোর সাথে M এবং L গুণ অবস্থায় আছে আমরা সেখান থেকে M এবং L কমন নিব। তাহলে আমরা এখানে AG L স্কোয়ারটাকে
অর্থাৎ এ জি এল স্কোয়ারটাকে আমরা প্রথমে লিখলাম, তারপর এম এল যে টার্মগুলোর সাথে আছে আমরা সেগুলোকে আলাদা করে লিখে সেখান থেকে এম এল আমরা কমন নিয়েছি। তারপর এই বি এফ এম স্কোয়ার এটাকে আমরা এখানে লিখলাম, তারপর ইকুয়াল 0 0 আছে। এখন এই পুরো টার্মটাকে আমরা যদি বিবেচনা করি এল এম এবং এন এগুলোকে যদি আমরা চলক বিবেচনা করি, তাহলে এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয় সেখানে তাহলে এই যে ধ্রুবক পদ যদি এটাকে বিবেচনা করি, এখানে দেখা যাচ্ছে যে এই ধ্রুবক পদের সাথে একটি চলক আছে। তাহলে এই চলকটাকে আমরা দূর করার জন্য আমরা উভয় পাশে অর্থাৎ সমান চিহ্নের ডান পাশে এবং বাম পাশে আমরা এম স্কোয়ার দিয়ে আমরা ভাগ যদি করি তাহলে আমরা কি পাই, তাহলে এখান থেকে এম স্কোয়ারটা চলে যাবে, আর এখানে এম এলকে যদি আমরা এম স্কোয়ার দিয়ে ভাগ দিই তাহলে উপরের এম আর নিচের এম স্কোয়ার এখানে কাটাকাটি গেলে নিচে থাকতেছে শুধু একটি এম, আর এখানে আমরা পাচ্ছি এল বাই এম। তারপর বাকি অংশটা ঠিক আছে, আর এখানে এল স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে দুটার উপরে অর্থাৎ এল ডিভাইডেড বাই এম দুটার উপরে আমরা স্কোয়ার দিতে পারি। তাহলে এখন দেখা যাচ্ছে যে এটা একটা দ্বিঘাত সমীকরণে পরিণত হয়েছে। অর্থাৎ এটাকে যদি আমরা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ আমরা জানি যে যদি একটি দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এটি হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। এখন আমরা এখানে যদি এই এ জিটাকে যদি আমরা এ বিবেচনা করি, তারপর এই অংশটাকে যদি আমরা বি বিবেচনা করি, আর এই অংশটাকে যদি আমরা সি বিবেচনা করি, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে এক্স বোঝাচ্ছে, মানে এটা এই দুইটা সমীকরণ যদি আমরা তুলনা করি তাহলে ধরি এটা হচ্ছে এক্স স্কোয়ার আর এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে ধ্রুবক পদ, এটা হচ্ছে এক্সের সহগ আর এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তাহলে যেহেতু 3 নং সমীকরণ একটা দ্বিঘাত সমীকরণ বোঝায়, সুতরাং তার দুইটি মূল থাকবে, অর্থাৎ তার দুটি মূল বিদ্যমান থাকবে, অর্থাৎ সমীকরণ তাই তার দুটি মূল বিদ্যমান, তার দুটি মূল থাকবে। এখন যেহেতু এটি একটি দ্বিঘাত সমীকরণ সুতরাং তার দুইটি মূল থাকবে। ধরে নিলাম প্রথম মূলটি হচ্ছে মূল L1 ডিভাইডেড বাই M1 এবং দ্বিতীয় মূলটি হচ্ছে L2 ডিভাইডেড বাই M2, এই দুইটি আমরা মূল ধরে নিলাম। এখন আমরা দ্বিঘাত সমীকরণের একটি মূল এবং সহগের মধ্যে আমরা একটি সম্পর্ক জানি যে যদি এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয় তাহলে এর মূল এবং সহগের মধ্যে সম্পর্ক আমরা জানি যে যদি মূল ধরি আলফা এবং বিটা যদি হয়, এই দ্বিঘাত সমীকরণের আলফা ও বিটা যদি দ্বিঘাত সমীকরণটার মূল হয় তাহলে আমরা জানি আলফা এবং বিটা এর গুণ ফল আমরা জানি ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তো এরকম মূল আর সহগের সম্পর্কটাকে আমরা এইভাবে লিখতে পারি। একইভাবে এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয় তাহলে এর মূল এবং সহগের মধ্যে সম্পর্ক আমরা এইভাবে লিখতে পারি যে এটা হচ্ছে তার মূল দুটির গুণফল, আমরা মূলদ্বয়ের গুণফল লিখলাম, মূলদ্বয়ের গুণফল ইকুয়াল আমরা লিখতে পারি এই যে দ্বিঘাত সমীকরণটা যার ধ্রুবক পদ ডিভাইডেড বাই আমরা কি লিখেছি এক্স স্কোয়ারের সহগ। এটাকে যদি আমরা এক্স বিবেচনা করি তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণের সাথে আমরা তুলনা করে আমরা লিখতে পারি যে মূল এবং সহগ মূলদ্বয় এবং সহগের মধ্যে সম্পর্ক আছে, এটা আমরা লিখতে পারি যে ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে আমরা এখানে লিখলাম এটা। তারপর আমরা কি লিখতে পারি, তারপর উভয় পাশে অর্থাৎ সমান চিহ্নের ডান পাশে এবং বাম পাশে উভয় পাশে আমরা এ আর বি দ্বারা আমরা ভাগ করব, উভয় পাশে আমরা এ বি দিয়ে ভাগ করব। তাহলে এ বি দিয়ে যদি আমরা উভয় পাশে ভাগ করি তখন এটাকে যদি আমরা এ বি দিয়ে ভাগ করি তাহলে উপরের বি আর নিচের বি কাটা যাবে, তখন থাকবে এফ ডিভাইডেড বাই এ। আর এখানে যদি এ বি দিয়ে যদি আমরা এ আর জিকে ভাগ করি তাহলে উপরের এ নিচের এ কাটা যাবে, তখন জি বাই বি থাকবে। তাহলে আমরা সেটা লিখলাম যে উপরে আছে এফ বাই এ, আর এখানে উপরে আছে জি, নিচে আছে বি। আমরা এ বি দ্বারা উভয় পাশে
ভাগ করে এটা পেলাম। একইভাবে আমরা এরকম এটা যেরকম একটা সম্পর্ক পেয়েছি, এটাকে দিলাম হচ্ছে 4 নং সমীকরণ। একইভাবে এরকম আরেকটা সম্পর্ক বের করা যায় যে আমরা প্রথম সমীকরণটা থেকে আমরা যেরকম এনের মান বের করে তারপর কাজ করে আমরা এই সম্পর্কটা পেয়েছি, আমরা যদি 1 নং সমীকরণে এন ব্যবহার না করে যদি এম বা এল এরকম কোনো কিছুর মান বের করে যদি আমরা কাজ করি, তখন দেখা যাবে এরকম একটা সম্পর্ক পাওয়া যাবে। এজন্য আমরা লিখিয়েছি যে একইভাবে এরকম একটি সম্পর্ক পাওয়া যায়। তাহলে আমরা 4 এবং 5 নং এই সমীকরণ দুটি থেকে আমরা বুঝতে পারি যে M1 M2 ডিভাইডেড বাই জি ডিভাইডেড বাই বি এটা ইকুয়াল যদি এটা হয়, আবার এটা ইকুয়াল যদি এটা হয়, তাহলে আমরা লিখতে পারি যে এই সবগুলাই কি সমান। এই সবগুলো আমরা সমান লিখতে পারি। তারপর এখন আমরা নবম দশম শ্রেণীর 11 অধ্যায়ে আমরা দেখেছিলাম যে অনুপাতের ধর্মগুলোর মধ্যে আমরা এরকম একটি সম্পর্ক পেয়েছি যে এরকম যদি কোনো একটা অনুপাত থাকে, ধরি এ অনুপাত বি, তারপর সি অনুপাত ডি, ই অনুপাত এফ, এরকম যদি কোনো অনুপাত থাকে, তাহলে আমরা লিখতে পারি যে অনুপাতের লবগুলোর যোগফল এবং হরগুলোর যোগফল সমান আমরা একটা ধ্রুবক পাই, ধরি নেই ধ্রুবকটা কে। এখন আমরা দুটি সমীকরণ পরস্পর লম্ব হওয়ার শর্ত আমরা জানি যে দুটি সমীকরণ পরস্পর লম্ব হওয়ার শর্ত যে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল 0 হলে আমরা বলতে পারি যে দুটি সমীকরণ পরস্পর লম্ব। তাহলে এখন যদি সরল রেখাদ্বয় বা দুটি রেখা যে আমরা যে দুটি রেখা নিয়ে কাজ করতেছি সেই রেখা দুটি যদি পরস্পর লম্ব হয়, তাহলে এই অংশটা আমাদেরকে 0 হতে হবে। তাহলে ধরে নেই এই অংশটা 0, তাহলে আমরা এখানে এই 0টা বসিয়ে দিয়েছি, এত এর মান আমরা 0 বসিয়ে দিয়েছি। তারপর যে বাকি অংশটা যেরকম আছে, এখন ধরি কে এর সাথে আমাদের 1 গুণ আছে, তাহলে তো কোনো মানের পরিবর্তন হচ্ছে না। এখন এই অংশটা দিয়ে আমরা এই যে হরটাকে দিয়ে 1কে গুণ করব, আর এই কে দিয়ে আমরা এখানে ভাগ করে দেব, 0কে ভাগ করে দেব। দেওয়ার পর আমরা এই অংশটা পাই। সাইড যদি আমরা চেঞ্জ করি বা পক্ষান্তর যদি আমরা করি, তাহলে এখানে আছে যে এফ ভাগ এ প্লাস জি ভাগ বি প্লাস এইচ ভাগ সি ইকুয়াল 0 ভাগ কে। 0কে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করি, আমরা তার মান পাই হচ্ছে 0। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। সুতরাং দেখা যাচ্ছে যে সরল রেখাদ্বয় লম্ব হবে যদি এত এর মান 0 হয়। তাহলে আমাদের প্রথম শর্তটা আমরা সম্পন্ন করলাম। তারপর দ্বিতীয় শর্তে আমরা পাই আবার সরল রেখাদ্বয় পরস্পর লম্ব হওয়ার শর্ত আমরা জানি যে রেখাদ্বয় পরস্পর লম্ব সমান্তরাল হবে যদি এরকম হয় যে L1 ডিভাইডেড বাই L2 ইকুয়াল M1 ডিভাইডেড বাই M2 ইকুয়াল N1 ডিভাইডেড বাই N2। তাহলে যদি এত হয়, তাহলে আমরা বলতে পারি যে সরল রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। তাহলে এখান থেকে আমরা যেহেতু আমরা কাজ করতেছি L1 L2 M1 N2 M2 নিয়ে, সুতরাং এটাই আমরা এখানে নিয়ে আসব। এখান থেকেই আমরা কিন্তু এটা পাই। এখন আমরা এই M1 আমরা আড়াআড়িভাবে আমরা সাইড চেঞ্জ করব এইভাবে যে হচ্ছে M1কে L1-এর এখানে নিয়ে আসব, আর হচ্ছে L2কে আমরা M1-এর এখানে নিয়ে আসব। তাহলে এখান থেকে আমরা এটা পাই এইভাবে। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা কি নির্দেশ করে। এটা নির্দেশ করে যে এটা L1 ভাগ M1 ইকুয়াল L2 ভাগ M2। এটা হচ্ছে আমাদের সেই ধরে নেওয়া দুটি মূল, অর্থাৎ L1 ডিভাইডেড বাই M1 এবং L2 ডিভাইডেড বাই M2, অর্থাৎ এই দুইটি হচ্ছে এই 3 নাম্বার যে দ্বিঘাত সমীকরণটা পেয়েছি, এই দ্বিঘাত সমীকরণে আমরা মূল ধরে নিয়েছি এত এবং এত। তাহলে দেখা যাচ্ছে যে এই মূল দুটি সমান। তাহলে ইহা নির্দেশ করে যে এই 3 নং সমীকরণ যেটা আমরা এখানে দেখেছি, এই যে 3 নং সমীকরণ, এত এর মূল দ্বয় পরস্পর সমান। আমরা ইন্টারমিডিয়েটের গণিত, উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে আমরা দেখেছি যে বহুপদী এবং বহুপদী সমীকরণ অধ্যায়ে আমরা দেখেছি যে যদি দুটি সমীকরণের মূলদ্বয়
দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় যদি সমান হয় তাহলে তার পৃথায়ক বা নিশ্চায়ক হবে শূন্য। তাহলে আমরা এই 3 নং সমীকরণ থেকে আমরা তার পৃথায়ক বা নিশ্চায়ক আমরা নিয়েছি। তার নিশ্চায়ক হচ্ছে এত, নিশ্চয়ক এত, অর্থাৎ নিশ্চয়ক আমরা শূন্য দেখিয়েছি। যেমন এটি হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ, এর নিশ্চয়ক কী হবে? এর নিশ্চয়ক হবে, আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই যে এই রুটের ভিতরে যে অংশটা এটাই হচ্ছে তার নিশ্চয়ক। একইভাবে আমরা 3 নং সমীকরণটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এটা হচ্ছে বি, তাহলে বি স্কোয়ার মাইনাস 4a আর হচ্ছে সি। তাহলে আমরা লিখতে পারি এই যে বি স্কোয়ার মাইনাস 4a মানে হচ্ছে এজি অর্থাৎ এটা, আর সি মানে হচ্ছে বি এফ অর্থাৎ ধ্রুবক পদ। তাহলে এত নিশ্চয়ক আমরা 0 লিখলাম। তাহলে এই যে -4AGBFটাকে আমরা এখানে সাইড চেঞ্জ করলাম, এখানে মাইনাস ছিল, এখানে এই দিকে এসে সমান চিহ্নের এই দিকে এসে প্লাস হয়েছে। এখন আমরা এই স্কোয়ারটাকে এই পাশে আমরা রুট করে দেব। তাহলে রুট যদি করে দেই আমরা তাহলে পাই প্লাস মাইনাস 4কে রুট করলে আমরা পাই 2, আর এই অংশটার উপর রুটটা আমরা রেখে দিলাম। এখানে কথা হচ্ছে যে প্লাস মাইনাস কেন আসলো? আমরা জানি কোনো সংখ্যাকে রুট করলে তার মান হচ্ছে প্লাস বা মাইনাস হয়। যেমন যদি এরকম একটি সংখ্যা হয় যে আমরা জানি 4কে রুট করলে আমরা পাই হচ্ছে 2, কিন্তু এখানে শুধু 2 না লিখে আমাদের প্লাস মাইনাস 2 লিখতে হয়। কেন লিখতে হয়? কারণ হচ্ছে যদি এরকম হয় যে একটি সংখ্যা x তার স্কোয়ার বা তার বর্গ যদি হয় 4, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস এই 4টাকে এইদিকে নিয়ে আসলে হবে মাইনাস, এইদিকে থাকতেছে হচ্ছে 0। এখানে আমরা এক্স স্কোয়ার এইভাবে আমরা এটাকে লিখতে পারি। এখন আমরা এখানে একটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে এক্স মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল 0। তাহলে অতএব আমরা কী পাই? এক্স ইকুয়াল -2 আর এখানে এক্স ইকুয়াল আমরা পাই +2। এজন্য আমরা যদি এটাকে আমরা এভাবে যদি 4কে যদি আমরা রুট করে দেই তাহলে আমরা পাবো +-2, যেভাবে এটা পেয়েছি। এরকম রুট কোনো সংখ্যাকে আমরা রুট করলে আমরা পাই হচ্ছে প্লাস মাইনাস। তাহলে আমরা এইদিকে রুট করে আমরা এখানে পেয়েছি +-2 রুট ওভার AGBF। এখন আমরা এই -CHটাকে এইদিকে পার করে নেব, আর এই +-2 রুট ওভার AG এই অংশটাকে আমরা এদিকে নিয়ে আসব। এখন এটা আমরা একটি a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে আমরা রূপান্তর করব। এজন্য আমরা এটাকে সাজিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে হচ্ছে যদি আমরা রুট করে তার উপর স্কোয়ার করি, আবার এটাকেও যদি রুট করে তার উপর স্কোয়ার করি, তখন আমরা এই মানটা এরকম করে আমরা ভেঙে নিতে পারি। আবার যদি রুট এবং স্কোয়ার কাটাকাটি করি তাহলে আমরা এই মানটাই পেয়ে যাচ্ছি, অর্থাৎ এখানে মানের কোনো পরিবর্তন হচ্ছে না। একইভাবে এই দিকেও যদি আমরা এটা করি, স্কোয়ার রুট যদি আমরা কেটে দিই তাহলে এই অংশটাই আমরা পাচ্ছি। এখন এখানে হচ্ছে কি যে ধরি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার প্লাস বা মাইনাস 2ab, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে a প্লাস মাইনাস বি হোল স্কোয়ার, আর এইদিকে যা আছে আমরা তাই লিখলাম। তারপর এখন এই যে স্কোয়ারটা এইদিকে এসে আমরা রুট করে দেব। একইভাবে যদি আমরা রুট করে দেই তাহলে আবার প্লাস মাইনাস আমরা পাচ্ছি। এখন এই যে এতর উপর যে স্কোয়ার আর এই রুট আমরা যদি কেটে দিই তাহলে থাকতেছে প্লাস মাইনাস রুট ওভার CH। এখন এই অংশটাকে আমরা এইদিকে নিয়ে আসবো, তাহলে এখানে থাকতেছে 0 আর এইদিকে থাকতেছে আছে রুট ওভার AF প্লাস মাইনাস রুট ওভার BG প্লাস মাইনাস রুট ওভার CH ইকুয়াল 0। তাহলে আমরা কি পেলাম যে সমান্তরালের ক্ষেত্রে দুটি রেখা পরস্পর সমান্তরাল হবে
যদি এত ইকুয়াল 0 হয়, তাহলে বইয়ে আমাদের এটাই চেয়েছে যে দেখাও যে দেখাতে হবে যে এফ ভাগ এ প্লাস জি ভাগ বি প্লাস এইচ ভাগ সি ইকুয়াল 0 কখন হবে? যখন সরল রেখাদ্বয় পরস্পর লম্ব হবে। আবার সরল রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হওয়ার ক্ষেত্রে রুট ওভার এ এফ প্লাস মাইনাস রুট ওভার বিজি প্লাস মাইনাস রুট ওভার সিএইচ ইকুয়াল 0। তাহলে আমরা প্রমাণ করলাম যে রুট ওভার এ এফ প্লাস মাইনাস রুট ওভার বিজি প্লাস মাইনাস রুট ওভার সিএইচ ইকুয়াল 0 হয়, তখন সরল রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হবে যদি এত ইকুয়াল এত হয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন গাণিতিক ভিডিও পেতে। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।